আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 10 স্থির তড়িৎ এটার ১ম লেকচার আলোচনা করব। তো শুরুতেই আমরা স্থির তড়িৎ নিয়ে আমরা একটু কথা বলে নেই যে আসলে স্থির তড়িৎ বলতে কি বোঝায়? ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। স্থির তড়িৎ বলতে আমরা ২ টা শব্দ এখানে দেখতে পাই। একটা তোমার স্থির, আরেকটা তড়িৎ। তো স্থির শব্দের অর্থ আমরা জানি যা চলাচল করে না। যা চলাচল করে না। আর তড়িৎ শব্দের অর্থ তড়িতের আমরা ২ টা জিনিস বলতে পারি। চার্জের প্রবাহ যেটা কিনা চলতড়িতের বেলায় আমরা বলি। আর এই তড়িৎ মানে আরেকটা শব্দের অর্থ যে চার্জের তারতম্য। তারতম্য বলতে কি বোঝায়? আমরা তো সাধারণত জানি যে কোনো একটা পরমাণুতে তোমার যতগুলা প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। যেমন সোডিয়ামের বেলায় চিন্তা করো, সোডিয়ামের প্রোটন কয়টা থাকে? ১১ টা। তো এর মধ্যে ইলেকট্রন কয়টা থাকবে? ইলেকট্রনও কিন্তু সেম ১১ টাই থাকবে। তো কিন্তু দেখা যায় কিছু সময় সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়। এই যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হইলো, অর্থাৎ এখান থেকে তুমি চার্জের সৃষ্টি হইছে। চার্জ কিভাবে সৃষ্টি হইলো? তার যে ইলেকট্রন ছিল ১১ টা, ইলেকট্রন তোমার এখন হয়ে গেছে কয়টা? ১০ টা। তাহলে আমরা চার্জ বা ইলেকট্রনের তারতম্য বলতে পারি। এই ইলেকট্রনের তারতম্যটাকেই বলতেছি আমরা চার্জ। তো কোথাও যদি এমনভাবে চার্জ তৈরি হয় এবং সেটা চলাচল না করতে পারে, অর্থাৎ কোনো তার দ্বারা যুক্ত না থাকে, তখন সেটা স্থির তড়িৎ। তার মানে এখানে তোমার চার্জের সাধারণত যে চার্জ থাকার কথা তার তুলনায় কম বা বেশি থাকবে এবং এটা চলাচল করবে না। এজন্য এটার নাম স্থির তড়িৎ। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা এবার শুরু করি। তো শুরুতেই আমরা দেখব আধান কাকে বলে। দেখো, আধান শব্দের অর্থ আসলে চার্জের যে পার্থক্যটা সেটাই। আর এগুলা মূলত তৈরি করে আধান মানে চার্জ। চার্জ তৈরি করে মূলত ইলেকট্রন এবং প্রোটন। দেখো, ইলেকট্রন আসলে আমরা জানি এটা নেগেটিভ বা ঋণাত্মক, আর প্রোটন পজিটিভ। তো এ এই ইলেকট্রন এবং প্রোটন যেখানে থাকবে সেখানেই মূলত চার্জের সৃষ্টি হবে। ঠিক আছে? তার মানে বিষয়টা এখান থেকে আমরা বলতে পারি যে ইলেকট্রন প্রোটন মূলতই চার্জ, বা ইলেকট্রন প্রোটন মানেই চার্জ। তো এটাকেই বলতেছে যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা। মৌলিক কণিকা বলতে কি বোঝায়? প্রোটন, ইলেকট্রন এইগুলার যে ধর্ম, যে মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম, সেটাকে বলতেছি আমরা আধান। ঠিক আছে? আচ্ছা, আর স্থির তড়িৎ তো আমরা একটু আগে আলোচনা করছি। তারপর যদি আমরা একটু দেখি যে স্থির তড়িৎ কি, সেটা যখন কোনো পদার্থে ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম বা বেশি থাকে এবং সেই চার্জ বা আধান পদার্থের উপরিতল অবস্থায় উপরিতলে স্থির অবস্থায় থাকে। ওই যে মানে একটু আগে আমরা বলছি যে স্থিরভাবে যে চার্জ থাকবে সেটাই তোমার স্থির তড়িৎ। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা মূলত যেটা এখান থেকে করতেছি সেটা যে স্থির তড়িৎ কিভাবে সৃষ্টি হয় অ্যাকচুয়ালি। এটা আমাদেরকে একটু জানা দরকার। স্থির তড়িৎ সৃষ্টি হয় মূলত ঘর্ষণের ফলে। মানে তুমি ঘর্ষণ যদি কোথাও ঘটাও, সেখানে স্থির তড়িৎ তৈরি হবে। তো সাধারণত যাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ সেম, যাদের বলতে বোঝাচ্ছি যে ২ টা পদার্থ তোমার, আমরা যদি ধরে নেই যে যেহেতু ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ তৈরি হয়, তাহলে আমাদের ২ টা পদার্থ আছে A এবং A। এখন এই ২ টাকে যদি আমি ঘর্ষণ করি তাহলে এখানে কিন্তু স্থির তড়িৎ হবে না। কেন? কারণ এই ২ টা পদার্থ আসলে একই পদার্থ। তাদের যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা টান এটা সেম। তাহলে এদেরকে কাছাকাছি বা ঘষলে আসলে ইলেকট্রন আদান-প্রদানের ঘটনা আসলে ঘটে না নরমালি। কিন্তু তোমার কাছে ধরো একটা পদার্থ আছে A, আরেকটা B। মানে ২ টা ভিন্ন। যেমন আমি এটাকে ধরে নিচ্ছি রেশম, আরেকটা কাঁচ। তো যখন তুমি A এবং B কে ঘর্ষণ করবা, তখন কাঁচ পজিটিভ চার্জে চার্জিত হবে এবং রেশম যেটা সেটা নেগেটিভ চার্জে চার্জিত হবে। ঠিক আছে বিষয়টা? তাহলে কাঁচ পজিটিভ চার্জে চার্জিত আর রেশম নেগেটিভ চার্জে চার্জিত। এটা কেন হইল? এটা হইল এইজন্যে যে রেশম যে সে ইলেকট্রনের প্রতি বেশি টান বা ইলেকট্রন আসক্তি বেশি। ইলেকট্রন আসক্তি বেশি। আর যে কাঁচ ছিল তার কম।
তাহলে কি হয় যে ইলেকট্রন আসক্তি যার বেশি সেই তো ইলেকট্রন নিবে। সেই কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয়। যার কারণে এটা হচ্ছে নেগেটিভ আর কাজ হচ্ছে পজিটিভ। ঠিক আছে? এই সেম ঘটনাটা আমরা দেখি ইয়ের মধ্যে। আমরা দেখি মূলত তোমার চিরুনি এবং চুলের মধ্যে। তুমি যদি শীতকালে এটা বিশেষ করে দেখা যায় যে তোমার কাছে একটা চিরুনি আছে। তো তুমি সেটা দিয়ে চুল আঁচড়াইছো। চুল আঁচড়ানোর ফলে দেখা যাবে যে যে আছে, চিরুনি যেটা আছে সেটার ইলেকট্রনের প্রতি টান বেশি। সো এ হবে নেগেটিভ। আর চুল ইলেকট্রনটাকে কি করে? ছেড়ে দেয়। সেটা পজিটিভ হয়। তো এইখানে কি স্থিরতরিতে সৃষ্টি হয়। তো চিরুনি যখন নেগেটিভ চার্জে চার্জিত হয়, তুমি যদি কিছু কাগজের টুকরা আনো চিরুনির কাছে, তখন দেখা যাবে কি এই চিরুনিটার কাছে আমরা একটা কাগজের টুকরা আনছি। তখন এগুলাকে তুমি যদি কাছে নাও কাগজের টুকরা, তখন দেখা যাবে এই কাগজের টুকরা এই চিরুনিটাকে আকর্ষণ করতেছে। তো এটা কেন করে? কারণ এই যে কাগজের টুকরাগুলোর মধ্যে ইলেকট্রনগুলা থাকে, আমরা যদি দেখি যে চিরুনিগুলা নেগেটিভ চার্জে চার্জিত। তো যেকোনো একটা পদার্থের মধ্যে তোমার কি হয়? পজিটিভ এবং নেগেটিভ ২ ধরনের চার্জই চার্জিত থাকে। এরকম। ঠিক আছে? মানে এটা মিশ্রিত আকারে থাকে যে কোথাও প্লাস, কোথাও মাইনাস, কোথাও প্লাস, কোথাও মাইনাস এরকম। মানে কোনো এমন না যে কোথাও একদম এক সারি মাইনাস, এক সারি প্লাস এরকম থাকে না। এটা মিলমিশ করে থাকে। কিন্তু যখন তুমি অন্য আরেকটা বস্তু আনবা তার কাছে, যেমন এই চিরুনিটিকে যখন আমি আনবো, তখন চিরুনির মধ্যে কি চার্জ আছে বলো তো? চিরুনি এই পাশে নেগেটিভ চার্জে চার্জিত। তো সে কি করবে? এই পদার্থের যে নেগেটিভ চার্জগুলোকে আছে সেটাকে বিকর্ষণ করবে। যার কারণে চিরুনির অপর পাশে চলে যাবে নেগেটিভ চার্জগুলা। আর চিরুনির যে পজিটিভ চার্জগুলো আছে এটা এই পাশে আসবে। তো তোমরা জানো কিনা যে নেগেটিভ বা বিপরীতধর্মী চার্জগুলোকে পরস্পর আকর্ষণ করে। তাহলে বিপরীতধর্মী চার্জ, এটা একটু মনে রাখবো। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ করে। ঠিক আছে? এবং সমধর্মী চার্জ বিকর্ষণ। তাহলে সমধর্মী চার্জ পরস্পর বিকর্ষণ করবে। তাহলে এবার দেখো তো এই চিরুনির যে পাশের চার্জ এগুলো কি পজিটিভ না? এটাকে তখন আকর্ষণ করা শুরু করবে। ঠিক আছে? এই জন্য কাগজের টুকরাটা এই চিরুনিটাকে আকর্ষণ করে। এখন দেখো আমি যদি এই চিরুনিটাকে কাগজের একদম স্পর্শ না করাতাম, তখন কি ঘটনা ঘটতো? যে চিরুনিটা নেগেটিভ চার্জে চার্জিত এবং এই বস্তুটাকে যখন চিরুনির কাছে নিছি, তখন চিরুনির কারণে এই বস্তুর চার্জগুলো পুনর্বিন্যস্ত হয়ে গেছে। এই জিনিসটাকে বলা হয় তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ। ঠিক আছে? তো চলো আমরা তড়িৎ আবেশের সংজ্ঞাটা যদি একটু দেখি। তড়িৎ আবেশের সংজ্ঞাটা এরকম যে একটি আহিত বস্তুকে, মানে ওই যে চার্জিত বস্তু বা চিরুনি, কোনো পরিবাহকের নিকটে রেখে আহিত বস্তুর প্রভাবে পরিবাহকটা আহিত করা পদ্ধতিটাকে বলা হয় তড়িৎ আবেশ। ওইটার কারণে যে চার্জগুলো পুনর্বিন্যস্ত হইল, এটার নামে তড়িৎ আবেশ। ঠিক আছে? তো আশা করি তোমরা এই যে টপিকটা এতটুকু আমরা বলছি, এগুলো তোমরা বুঝতে পারছো। ওকে? সো এখন আমরা যে টপিকটা ক্লিয়ার করব সেটার নাম কুলম্বের সূত্র। তো চলো আমরা কুলম্বের সূত্রটা পড়ি। কুলম্বের সূত্রটা আসলে কি? কুলম্বের সূত্রটা চার্জের আকর্ষণ বিকর্ষণ সূত্র। আমরা একটু আগেই দেখছি না যে নেগেটিভ পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে, পজিটিভ নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে না? সেটি কুলম্বের সূত্র। উনি যেটা বলছে যে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যবর্তী বলের দুইটা কথা। সেটা চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে? আচ্ছা। এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
আরেকটা অংশ আছে সেটা আমি এখানে লিখতেছি না, আমি বলতেছি। এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। So, এখন আমরা ধরতেছি এখানে একটা চার্জ আছে Q1 আর একটা চার্জ আছে Q2 এবং এদের মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে তোমার D। তাহলে দেখো কুলম্বের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এদের মাঝখানে যে বলটা আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক সেটা এদের গুণফলের সমানুপাতিক, মানে Q1 ইন্টু Q2 এটার সাথে সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে? এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে বলতে পারি F ইজ প্রপোর্শনাল টু 1/d²। এর মানে হচ্ছে দূরত্বের সাথে এটা ব্যস্তানুপাতিক। এবার আমরা যদি একবারে লিখি যে F আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে দেখো তো, Q1 Q2 এর গুণফল এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো এখান থেকে আমরা সমানুপাতিক থেকে সমানের গেলে আমরা জানি একটা ধ্রুবক আসে, সেটা Q1 Q2/d²। এই কে যেটা পাইলাম আমরা, কেটাকে বলতেছে হচ্ছে কুলম্বের ধ্রুবক, ঠিক আছে? কে এর একটা মান আছে সেটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2, এটাকে বলতেছি আমরা কুলম্বের ধ্রুবক। সো তোমার কাছে যদি দুইটা চার্জ দেওয়া থাকে এবং সেই চার্জ দুইটার মান মাঝখানের দূরত্ব থাকে, তাহলে আমরা কি বলের মান বের করতে পারবো না? জাস্ট এই ফর্মুলাতে বসাই দিলে হয়ে যাবে। জাস্ট কে এর মানটা মুখস্থ লাগবে আর ডি এর যে মানটা সেটাকে আমাদের মিটারে কনভার্ট করে নিতে হবে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের যে অন্য টপিক সেটা নিয়ে আলোচনা করব।